স্যার কুইজটা স্যার আসলে একটা 50 একটা 50 তাহলে আগেরটা তোমরা অফ করলা কেন? আগেরটা করলে এটা অফ রাখা যেত না? আর যে সিলেবাস অনেক বড় তো স্যার, অনেকে শেষ করতে পারে না। লাস্ট উইক তো সবার একটু ঝামেলা হবে এরকম। আচ্ছা যা হোক, দেখা যাক আমরা কিভাবে করতে পারি। তো লাস্ট লেকচারে আমরা ডিফারেন্ট টাইপের ভালভ সম্পর্কে আলোচনা করেছিলাম। এরপর তোমাদের কিছু সেলফ স্টাডি আছে। সেলফ স্টাডিটা হলো কুইজের রেজাল্ট পেয়ে যাবে তোমরা তোমাদের এই ব্রেকের মানে শেষের আগেই পেয়ে যাবে, সমস্যা হবে না। আচ্ছা স্যার এভারেজ নাম্বারটা স্যার কি রকম আসছে স্যার? তোমাদের সেলফ স্টাডিটা থাকবে গ্র্যাভিটি ফ্লো সিস্টেমের অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, তারপর ডিরেক্ট পাম্পিং সিস্টেমের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, তারপর পাম্পিং উইথ স্টোরেজ রিজার্ভার সিস্টেমের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি। এরপর তোমাদের রিলেটিভলি স্টাডি করতে হবে দুইটা সিস্টেমের মধ্যে। রিলেটিভ স্টাডি বলতে বোঝাচ্ছে যেটা একটা সিস্টেমের অ্যাডভান্টেজ সেটা অন্য সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজ, এই কনটেক্সটে তোমাদের করতে হবে। আর এই জিনিসগুলো আমরা যখন এই সিস্টেমগুলো আলাদা আলাদাভাবে আলোচনা করছি তখন এই বিষয়গুলোই আমরা ফোকাস করে আলোচনা করছি, সেটাকেই এই জায়গাটাতে আরেকবার লেখা হয়েছে ইয়ে করে, মনে করো একটা টেবুলার ফর্মে এখানে প্রকাশ করা হয়েছে। তো এটা তোমাদের সেলফ স্টাডি থাকবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এর মধ্যে যদি কিছু না বুঝতে পারো অবশ্যই আমার কাছ থেকে জেনে নিবা। তো আমাদের স্কিমেটিক ডায়াগ্রাম ছিল গ্র্যাভিটি ফ্লো ওয়াটার সাপ্লাই সিস্টেমের, যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সোর্স অফ সাপ্লাই ওয়াটার সাপ্লাই স্টোরেজ এটা হলো একটা এলিভেটেড লোকেশনে আছে, একটা এলিভেটেড লোকেশন আছে। সেই এলিভেটেড লোকেশনে একটা গ্রাভিটি পাইপের মধ্যে দিয়ে ওয়াটারটা আমাদের কনজিউমারের কাছে কি করে দিচ্ছি, আমরা পৌঁছায় দিচ্ছি। এরপর ছিল ডিরেক্ট পাম্পিং সিস্টেম। ডিরেক্ট পাম্পিং সিস্টেমে আমাদের এই পাইপলাইনের মধ্যে কি হয়, ওয়াটারটা প্রেশারাইজড ওয়েতে আমাদের প্রোপাগেট করতে হয়। আমাদের পাম্প থাকে, সেই পাম্পটা হয় ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে ট্রিটেড ওয়াটার অথবা ডিরেক্ট আন্ডারগ্রাউন্ড সোর্স থেকে ওয়াটারটাকে কালেক্ট করে আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে পানিটাকে পৌঁছায় দেয়। তো এখানে খেয়াল রাখো, পাম্প যখন বন্ধ থাকবে তখন এই পাইপলাইনের মধ্যে প্রেশার কিন্তু রিডিউস হয়ে থাকবে। অ্যাডিকুয়েট প্রেশার বা রিকুইজিট অ্যামাউন্টের প্রেশারে ওয়াটারটা কি হবে না, ডিস্ট্রিবিউটেড হবে না। আর পাম্পিং উইথ স্টোরেজ রিজার্ভার সিস্টেমটা এমন হচ্ছে যে পাম্প করে ট্রান্সমিশন মেইনের মধ্যে দিয়ে ওয়াটারটা আমরা কি করি, আমার ইন্টেন্ডেড এরিয়ার সেন্টারে বা একটা স্পেসিফিক লোকেশনে থাকা ওয়াটার রিজার্ভারে পাম্প করে ওয়াটারটা পাঠাই। পাম্প ওয়াটারটা প্রথমে যাবে স্টোরেজ রিজার্ভার, এরপরে সেই স্টোরেজ রিজার্ভার থেকে ওয়াটারটা পাইপলাইনের মাধ্যমে বা পাইপ নেটওয়ার্কের মাধ্যমে কনজিউমারের কাছে পৌঁছায় যাবে। তো এই তিনটে স্কিমেটিক ডায়াগ্রাম তোমরা করবা। আজকে আমরা যেটা শুরু করব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, ইটসেলফ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। যে পাইপলাইনের মধ্যে দিয়ে, যে পাইপলাইন থেকে কনজিউমাররা আমাদের কি পাবে, ওয়াটারটাকে পাবে। তো বলতেছে ডেফিনিশন অনুযায়ী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক হলো ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমের একটা পার্ট, যা কি করে বাল্ক ওয়াটার কনজিউমার্স অথবা ডিমান্ড নোডস বা যেখানে বেশি কনজিউমার আছে সেখানে ওয়াটারটাকে সাপ্লাই দেয়। তো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বলতে বোঝাচ্ছে, দেখো আমার যে কনজিউমার আছে, দেখো এখানে দেখতেছে একটা বাড়ি, তার চারপাশে হয়তো বা 4টা পাইপলাইন আছে, তো সে যে কোনো একটা পাইপলাইন থেকে ওয়াটারটা কালেক্ট করতে পারে। কিন্তু তুমি যদি একটা বস্তির কথা চিন্তা করো, বস্তিতে যে লোকেরা থাকে তাদের তো বাড়ি বাড়ি ঘরে ঘরে তো পাইপলাইন দিয়ে আমরা পানি দিতে পারি না। তখন কি করতে হয়, বস্তিতে একটা পয়েন্টে পানি আমরা দেই, সেখান থেকে তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী পানিটা কালেক্ট করে নিয়ে যায়। তো তাহলে কি হচ্ছে, বাল্ক একটা পপুলেশনকে আমরা কোনো একটা আউটলেট থেকে পানি দিচ্ছি। আবার কি করতে পারি, আবার যে ভালো এরিয়াতে বা ইকোনমিক্যালি সলভেন্ট ফ্যামিলি যে এরিয়াগুলোতে থাকে সেই এরিয়াতে আমরা কি করতেছি, প্রতিটা হাউসে একটা করে ওয়াটারের কানেকশন পৌঁছায় দিচ্ছি। ঠিক আছে, তো এটা হলো এই পাইপলাইনের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা নিয়ে আমরা এবার আলোচনা করব। তো এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক দুইটা ক্যাটাগরির হতে পারে, একটা হলো ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন সিস্টেম বা নেটওয়ার্ক, আর একটা হলো লুপড নেটওয়ার্ক বা লুপড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। এখানে একটা কথা হলো নোড, সোর্স নোড। সোর্স কাকে বলে, যেখান থেকে ওয়াটারটা আমরা কালেক্ট করতেছি এবং পাম্পের মাধ্যমে পাইপলাইনে পানি পৌঁছায় দিচ্ছি, সেটা হলো আমাদের সোর্স। আর নোড কাকে বলা হয়, নোড হইলো এমন পয়েন্ট যেখানে আমাদের কন্ট্রোলিং ভালভ থাকতেছে, যেখানে আমাদের কি থাকে, কন্ট্রোলিং ভালভ যেখানে আছে সেগুলোকে আমরা একটা করে নোড করতেছি। আবার বলতেছি একাধিক পাইপ যেখানে এসে কানেক্ট করে, সেটা হলো আমাদের নোড। তো এখানে খেয়াল করো,
এই পাইপের শেষ অংশ আমাদের কি দিতে হয়, একটা ড্রেন ভালভ দিতে হয়। সবসময় সেটা বন্ধ থাকে, ক্লিন আউটের সময় সেই ড্রেন ভালভটা আমাদের কি করে দিতে হয়, খুলে দিতে হয়। আবার এখানে দেখো একটা জাংশন ক্রিয়েট হয়েছে, এটাও একটা নোড, কারণ এই নোডেও আমরা ভালভ ইন্ট্রোডিউস করি এবং এই নোডে আমাদের দুইটা ডিফারেন্ট পাইপ অ্যাটাচ হয়েছে, মানে এই সাপ্লাই মেইন থেকে এই দুইটা সাব মেইনে ওয়াটারটা কি হয়, ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। এখন আমি যদি মনে করি এই ডিস্ট্রিবিউশন পাইপের মধ্যে আমি এখন ওয়াটার ফ্লো চাচ্ছি না, তখন আমি কি করে দেবো, ভালভটা বন্ধ করে দিব। তো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক হলো দুই টাইপের। কোনো পাইপের শেষ প্রান্তটাকে বলা হয় ডেড এন্ড, কোনো পাইপের শেষ প্রান্তটাকে বলা হয় ডেড এন্ড। তো ব্রাঞ্চ সিস্টেমে ডেড এন্ড থাকে, কিন্তু লুপ সিস্টেমে কোনো ডেড এন্ড থাকে না। খেয়াল করো, ব্রাঞ্চ সিস্টেমে কি থাকে, ডেড এন্ড থাকে, কিন্তু লুপ সিস্টেমে কোনো ডেড এন্ড থাকে না। এই দুইটাই হলো বেসিক পার্থক্য আমাদের ব্রাঞ্চ সিস্টেম এবং লুপ সিস্টেম। তো ব্রাঞ্চ সিস্টেম নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তো ব্রাঞ্চ সিস্টেমের প্রতিটা পাইপের শেষ প্রান্তটাকে বলা হয় ডেড এন্ড। তো এখানে কি হয়, প্রথমে সোর্স থেকে ওয়াটারটা একটা সিঙ্গেল ট্রান্সমিশন মেইনের মাধ্যমে ওয়াটারটা আমাদের সাপ্লাইয়েবল এরিয়াতে চলে আসে এবং সেখান থেকে আমাদের মাইনর বা সাবমেইন পাইপগুলো বের হয়। সাবমেইন পাইপ থেকে আমাদের কি হয়, মাইনর ডিস্ট্রিবিউটর বের হয়, মাইনর ডিস্ট্রিবিউটর থেকে ব্রাঞ্চে বের হয়। এখন এই ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন সিস্টেমের পাইপ নেটওয়ার্কটাকে ফলো করে কি, যে এরিয়াতে ওয়াটার সাপ্লাই দিচ্ছি ঠিক সে এরিয়ার রোড নেটওয়ার্ক। তো দেখো এখানে হচ্ছে ব্রাঞ্চ সিস্টেমের একটা সুবিধা আছে, সেটা হলো তোমার যেখানেই পানি নেওয়ার দরকার তুমি পাইপটাকে টেনে নিয়ে যাবা সেখানে। যখন পানির প্রয়োজনীয়তা শেষ, এরপরে আর পানি পৌঁছানোর দরকার নেই, তুমি কি করে দিলা, ড্রেন ভালভ দিয়ে বন্ধ করে দিলা। সাপোজ তোমার কোনো 5-7 বছর পর এখানে একটা বাড়ি তৈরি হচ্ছে, এদের পানি দরকার, তুমি এই ডেড এন্ড থেকে পাইপলাইনটা এখানে পৌঁছায় দিলা, শেষ। এটি কিন্তু ব্রাঞ্চ সিস্টেমের সুবিধা। তো ইরেগুলার প্যাটার্নের যে সিটিগুলো আছে, যেটা হয়তো বা ডেভেলপমেন্ট ওয়েতে মানে কি বলে, মানে একটা ডেভেলপমেন্টটা প্ল্যান্ড ডেভেলপমেন্ট হয় নাই, সেসব সিটিতে কিন্তু আমাদের এই ব্রাঞ্চ নেটওয়ার্কটা ব্যবহার করা যেতে পারে। তুমি দেখো পুরান ঢাকার মতো এরিয়াতে যেখানে কিনা ডেভেলপমেন্ট আগে হয়েছে, পরে হয়তো বা রোড নেটওয়ার্ক তৈরি হয়েছে, তাহলে রোড নেটওয়ার্কটা কি আমার কোনো ডেফিনেট প্যাটার্ন ফলো করে না। দ্যাটস ওয়াই সেখানে রাস্তা যেদিকে গেছে সেখানে তুমি পাইপটা নিয়ে যাও। তো এটা হলো আমাদের ব্রাঞ্চ নেটওয়ার্ক সিস্টেম বা মার্জ নেটওয়ার্ক সিস্টেম। তো ডেড ইন সিস্টেমের যদি একটা আমি স্কিমেটিক ডায়াগ্রামটা দেখি, তো ওয়াটারটা প্রথমে আমাদের মেইন লাইন, যেটা বলা হয় মেইন পাইপ, সোর্স থেকে মেইন পাইপ দিয়ে পানি এসে এখানে কাট অফ ভালভ, মানে ভালভ অন করলে পানি যাবে, অফ করলে পানি আর যাবে না। সাব মেইন থেকে ব্রাঞ্চে চলে যায় এবং ব্রাঞ্চে বা প্রতিটা শেষের প্রান্তটাকে আমরা বলতেছি ডেড এন্ড। তো আমি যদি বিভিন্ন ব্রাঞ্চে, সাবমেইনে বা মাইনর ডিস্ট্রিবিউটরে যদি ওয়াটারের ফ্লো কন্ট্রোল করতে চাই, সেখানে আমাদের কি দিতে হবে, একটা করে কাট অফ ভালভ দিতে হবে। সেখানে কি করতে হবে, একটা করে কাট অফ ভালভ দিতে হবে। তো এরপর যদি আমি লুপ নেটওয়ার্ক সিস্টেম বলি, লুপ নেটওয়ার্ক সিস্টেম বলতেছে জাস্ট এটা ডেড ইন সিস্টেমের অ্যাডভান্সমেন্ট। ডেড ইন সিস্টেমের যে অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলোকে মিটিগেট করার জন্য একটা কি বলা হয়, ইমপ্রুভমেন্ট করা হয় ডেড ইন সিস্টেমের, সেই ইমপ্রুভ ভার্সনটা হলো লুপ সিস্টেম। এখানে কি পাইপ নেটওয়ার্কে কোনো ডেড ইন্ড থাকে না, ডেড ইন্ড থাকে না, তার পরিবর্তে এই ডেড ইন্ডগুলো পাইপলাইনের মাধ্যমে অ্যাটাচ থাকে, ডেড ইন্ডগুলো পাইপলাইনের মাধ্যমে অ্যাটাচ থাকে। এতে কি হয়, এই সিস্টেমের মধ্যে ওয়াটারটা কি করে, ফ্রিলি সার্কুলেট করতে পারে। যে কোনো একটা পাইপের মধ্যে যেমন এই দিক থেকে ওয়াটার আসতে পারে, যদি আমি একটু খেয়াল করি, এই পাইপের মধ্যে পানি আসতে কই থেকে আসতে পারে, এই দিক থেকে পানি আসতে পারে অথবা এই দিক থেকে পানি আসতে পারে, তাই না? তো তোমার এখানে একটা বাসা আছে, তুমি পাইপ পানি নাও এই লাইন থেকে, কোনো কারণে এই পাইপলাইন যদি রিপেয়ার করা লাগে তখন কি করতে হয়, এখানকার ভালভ বন্ধ করে দিতে হয়, তাহলে পানি আর আসতে পারতেছে না, এখানকার ভালভ বন্ধ করে দিয়ে এই পাইপলাইনটা রিপেয়ার করা হয়। সেই সময় কিন্তু অন্য পাইপলাইন দিয়ে তোমার এরিয়াতে অবশ্যই কি থাকবে, পানি পাবে। কিন্তু ডেড ইন সিস্টেমে কি, ডেড ইন সিস্টেমে কিন্তু এর উল্টা ঘটনাটা ঘটে। ডেড ইন সিস্টেমে তুমি কি করতেছো, সিম্পলি একটা পাইপ দ্বারা, ডেড ইন সিস্টেম তুমি কি করতেছো, এখানে তোমার যদি বাসা হয় তুমি শুধুমাত্র এই পাইপের মাধ্যমে পানি পাচ্ছ। কোনো কারণে যদি এই পাইপ রিপেয়ার করতে হয় তখন তোমাকে এটা কি এখানে ভালভ বন্ধ করে দিয়ে রিপেয়ার করতে হবে, মানে রিপেয়ারিং টাইমে তুমি পানি পাবে না, রিপেয়ারিং টাইমে তুমি পানি পাবে না। তো ডেড ইন সিস্টেমটা হলো রিপেয়ারিং টাইমে হয়তোবা তুমি পানি নাও পেতে পারো, রিপেয়ারিং টাইমে তুমি পানি নাও পেতে পারো। কিন্তু লুপ সিস্টেমে এমন হয় যে কোনো না কোনো লোকেশন থেকে তোমার বাড়িতে
পানি আসার পসিবিলিটিটা থাকে। তো এটা কি ডেড ইন সিস্টেমে যে অসুবিধা ছিল সেটাকে মিটিগেট করলো। তো এই সিস্টেমটা অ্যাপ্লাই করা যায় ধরো প্ল্যান্ড এরিয়াতে, যেরকম বিভিন্ন হাউজিং এরিয়াগুলো রোড নাম্বার 1, 2, 3 ব্লক এ বি সি বিভিন্নভাবে ভাগ করা হয় না, রেক্ট্যাঙ্গুলার, আবার কিছু সিটি আছে যেগুলো হচ্ছে কি রেডিয়াল প্যাটার্নের সিটি আছে। তো এইসব সিটিতে আমরা চাইলে কি করতে পারি, এই লুপ ওয়াটার নেটওয়ার্ক সিস্টেমটাকে অ্যাডপ্ট করতে পারি, লুপড ওয়াটার নেটওয়ার্ক সিস্টেমটাকে অ্যাডপ্ট করতে পারি। তো লুপড ওয়াটার নেটওয়ার্ক সিস্টেমের একটা উদাহরণ হলো আমাদের রেডিয়াল সিস্টেম। তো রেডিয়াল সিস্টেমে ওয়াটারটা কি হচ্ছে, আমার মেইন পাইপ দিয়ে ওয়াটারটা প্রথমে কি যাচ্ছে, আমাদের ডিস্ট্রিবিউশন রিজার্ভারে যাচ্ছে, এখানে ডিস্ট্রিবিউশন রিজার্ভারে যাচ্ছে। ডিস্ট্রিবিউশন রিজার্ভারগুলো যখন ভরে যায় পানি দ্বারা, তখন এই ডিস্ট্রিবিউশন রিজার্ভার থেকে আন্ডার গ্র্যাভিটি ফ্লো ওয়াটারটা কি আমাদের চারপাশে ছড়ায় পড়ে। তো এখানে দেখো কোনো ডেড ইন নাই, কিন্তু ওয়াটারটা পুরো সিস্টেমের মধ্যে ওয়েল সার্কুলেটেড, দ্যাটস ওয়াই এটাকে বলে লুপ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। তো এখন ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। যদি অ্যাডভান্টেজের কথা বলি, এখানে কি তোমার যেখানে পানি দরকার সেখানে তুমি পাইপটাকে টেনে নিছো, যেখানে পানি দরকার সেখানে তুমি পাইপটাকে টেনে নিছো। তো এখানে পাইপের সংখ্যা কম লাগে। পাইপের সংখ্যা কম লাগে কিভাবে, একটু দেখো, এই জায়গাটাতে একটা বাড়ি করতে হচ্ছে শুধু। এখন তুমি কি করবা, এই পাইপলাইন হয়তো এই বাড়ি পর্যন্ত টেনে এনে এখানে ডেড এন্ড করে দিলা, আর এখানে কানেকশন দিয়ে দিলা, সিম্পল। কতটুকু পাইপ লাগলো। এখন এইটাই যদি তুমি লুপ সিস্টেমের কথা চিন্তা করো, তোমার লুপ সিস্টেমে তোমার সিস্টেমের বাইরে যদি এখানে একটা বাড়ি করতে হয়, তখন তোমাকে কি করতে হবে, একটা পাইপ টানলে হবে না, তোমাকে এইভাবে পাইপ নেটওয়ার্ক টেনে আনতে হবে যাতে কোনো ডেড এন্ড না থাকে। তাহলে তুমি এখান থেকে যদি পানি নিতে চাও, তাহলে তোমাকে বেশি লেন্থের পানি ব্যবহার করতে হচ্ছে, বিকজ তোমাকে লুপের মধ্যে ওয়াটার সার্কুলেশন রাখতে হবে, ওয়াটারটার কোনো ডেড এন্ড রাখা যাবে না। তো ডেড এন্ড না রাখতে চাইলে তোমাকে কিন্তু কি পাইপের অ্যামাউন্টটা কি করতে হচ্ছে, বাড়াইতে হচ্ছে। এই জন্য বলতেছে আমাদের যে ডেড এন্ড সিস্টেম আছে, ডেড এন্ড সিস্টেমে আমরা কি করতে পারি, সহজেই নতুন কোনো ডেভেলপড এরিয়াতে সহজে পাইপলাইন টেনে নিয়ে যেতে পারি অ্যাট এ চিপার রেট। তারপর হলো ইজি ফর হাইড্রোলিক ডিজাইন অ্যান্ড ডিটারমাইনিং ডিসচার্জ অ্যান্ড প্রেশার অ্যাট এনি পয়েন্ট। তো পাইপের হাইড্রোলিক ডিজাইন বলতে বোঝাচ্ছে কত ডায়ামিটারের পাইপ তুমি ব্যবহার করবা, পাইপটা কত স্লোপে তোমাকে কনস্ট্রাক্ট করতে হবে, মাটি থেকে কত নিচে থাকতে হবে। যেহেতু তুমি একটা এরিয়াতে পানিটা একটা পাইপলাইন থেকে পাবা, সেহেতু ওই বাড়ির যে ডিমান্ড, সেই ডিমান্ড অনুযায়ী তোমার পাইপটাকে ডিজাইন করতে হবে। তো এই ডিজাইনটা করা হয় সহজ। এবার ইজি ক্যান বি ইজিলি expanded to provide coverage to newly developed area. নিউলি ডেভেলপড এরিয়া মানে কি, আমার একটা সিস্টেম তৈরি করা আছে, এর বাইরে যদি আমার সিস্টেমকে এক্সপ্যান্ড করতে হয়, কিছুক্ষণ আগে যেটা দেখলাম, তো লুপ সিস্টেমে সহজেই ব্রাঞ্চ সিস্টেমে সহজেই সেই ডেভেলপড এরিয়াতে তুমি কি করতে পারো, সেই নিউলি যে ডেভেলপড এরিয়া আছে সেখানে তুমি কানেকশন এস্টাবলিশ করতে পারো অ্যাট এ চিপার রেট। ডিসঅ্যাডভান্টেজটা কি, যেহেতু ডেড এন্ড আছে, পাইপের ডেড এন্ড মানে কি শেষ অংশ, তো পাইপের যত ময়লা সব ওই শেষ অংশে এসে জমে থাকে। যখন সাপ্লাইং আওয়ারে প্রেসারে ময়লাগুলো শেষ ইন্ডে জমে থাকে, নন সাপ্লাইং আওয়ারের পর আবার যখন সাপ্লাইং আওয়ার আছে, তখন ফ্রেশ ওয়াটারগুলো কে নোংরার সাথে কন্টামিনেট হয়ে যায়, যার কারণে আলটিমেটলি ওয়াটার সিস্টেমের মধ্যে একটা মানে ময়লা জমার প্রবাবিলিটি থাকে। আর এটা দূর করার জন্য কি করতে হয়, আমাদের যে ডেড এন্ড আছে, ডেড এন্ড ফ্রিকোয়েন্টলি পরিষ্কার করতে হয়। এখন তুমি যদি ময়লা জমে থাকে, সেই ময়লাটা তো তোমাকে কিছুদিন পর পরই কি করতে হবে, পরিষ্কার করতে হবে। তো ফ্রিকোয়েন্টলি ড্রেন আউট করা, এটা আবার কিছুটা কি কস্টলি এবং টাইম কনজিউমিং। তো এই দুইটাই বেসিক্যালি আমাদের লুপ সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজ। তো এই টাইপের এইটাই আরেকটা সমস্যা হলো, তুমি যে পাইপলাইন থেকে পানি পাবা, সেই পাইপলাইন বা তার পেছন দিকে কোনো একটা পাইপলাইন, সেই পাইপলাইন বা তার পিছন দিকে যদি কোনো পাইপলাইনের রিপেয়ার হয়, তাহলে তুমি কি আর তোমার পাইপলাইনে ওয়াটার সাপ্লাই পাবা না। তোমার বাসা আছে এখানে, ঠিক আছে, কিন্তু রিপেয়ার করা লাগতেছে তোমার এই পাইপ, তাহলে তোমার কি হয়ে যাবে, এই পাইপলাইন তো এখান থেকে বন্ধ করে দিয়ে রিপেয়ার হবে, তাহলে ভেতর দিকে এর ডাউন স্ট্রিমে যত সিস্টেম আছে, যতগুলো বাসা বাড়ি আছে, তারা কিন্তু আর কি পাবে না, ওয়াটার সাপ্লাই পাবে না। এটা ডেড এন্ড সিস্টেমের কিন্তু অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ। এরপর হলো আমাদের লুপ সিস্টেম। লুপ ডিস্ট্রিবিউশন সিস্টেমের অ্যাডভান্টেজ গুলো কি কি,
লুপ ডিস্ট্রিবিউশন সিস্টেমের অ্যাডভান্টেজ হলো ডেড ইন যেহেতু এখানে এলিমিনেটেড হয়, যার কারণে আমরা কি বলতে পারি, ওয়াটারের স্ট্যাগনেশন মানে ডেড ইন্ডে পানি জমা বা ময়লা জমার প্রবাবিলিটিটা কি হয়ে যায়, কমে যায়। ফলে ডেড ইন্ডে কোনো ময়লা জমতেছে না। ডেড ইন্ডে যদি ময়লা না জমে তাহলে সেখানে তোমাকে ফ্রিকুয়েন্টলি ফ্লাশিং করতে হবে না, ড্রেন আউট করতে হবে না, তাহলে এটা আমাদের সমস্যা নেই। আর ওয়াটার সাপ্লাই কন্টিনিউ হবে যদি কোনো সিস্টেমের কোনো একটা দূরবর্তী জায়গাতেও রিপেয়ারমেন্ট চলে। তো এর আগে আলোচনা করলাম যে কোনো একটা পাইপলাইন, লুপ সিস্টেমের একটা পাইপলাইন রিপেয়ার করলেও অন্য পাইপলাইন থেকে আমাদের কনজিউমাররা পানি পেতে পারে। এটা হলো ডিস্ট্রিবিউশন সিস্টেমের সুবিধা। আর ডিসঅ্যাডভান্টেজ মানে কি, এটা ইনিশিয়ালি এটা কনস্ট্রাক্ট করা, ডিজাইন করা, লে করা কস্টলি, আর পাইপের পরিমাণও এখানে অনেক বেশি থাকে। আর বিভিন্ন পাইপ সেগমেন্টের মধ্যে যদি আমি ওয়াটারের ফ্লো কন্ট্রোল করতে চাই, আমার অত্যধিক অ্যামাউন্টের কি ব্যবহার করতে হয়, ভাল্ব ব্যবহার করতে হয়। মানে একটা পাইপের মধ্যে পানি বন্ধ করতে গেলে দুইটা ভাল্ব তোমাকে বন্ধ করতে হচ্ছে, ঠিক আছে? তো প্রতিটা ব্রাঞ্চে আমার অত্যধিক পরিমাণ ভাল্ব ব্যবহার করতে হয়। এইগুলো ছিল ডিসঅ্যাডভান্টেজ। এখন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের লেআউটটা আমরা কি দেখলাম, দুই ধরনের হয় নেটওয়ার্ক, একটা লুপ আর একটা হলো ডেড ইন্ড। তো এই লুপ আর ডেড ইন্ডকে যদি আমি আরেকটু বেশি ক্লাসিফাই করতে চাই, ক্লাসিফিকেশনটা বেসড অন হবে কি, তোমার রোড নেটওয়ার্ক। তুমি যে এরিয়াতে ওয়াটার সাপ্লাই দিচ্ছ সেই এরিয়াতে রোড নেটওয়ার্কটা কেমন, সেই রোড নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে আমাদের লেআউটকে 4 ভাগে ভাগ করা হয়। সেই 4 ভাগের মধ্যে ডেড ইন সিস্টেম এটা চলে যায় ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্যাটাগরিতে, আর বাদ বাকি যে 3টা আছে এটা চলে যায় লুপ ডিস্ট্রিবিউশন সিস্টেমে, ঠিক আছে? মানে রোড নেটওয়ার্ক ফলো করে 4 ভাগে ভাগ করা হয়। 4 ভাগের ক্যাটাগরির এক ক্যাটাগরি চলে যায় ব্রাঞ্চ সিস্টেমের মধ্যে, আর বাদ বাকি 3টা ক্যাটাগরি চলে আসে লুপ সিস্টেমের মধ্যে। তো ডেড ইন সিস্টেমটা কি, ডেড ইন সিস্টেম সম্পর্কে তো আমরা এর আগে আলোচনা করেছি যে ডেড ইন সিস্টেমে কি থাকে, আমার একটা মেইন লাইন থাকে, যে মেইন লাইনটা কি হয়, সোর্স থেকে ওয়াটারটাকে কালেক্ট করবে, এবং মেইন লাইনটা হলো তোমার সার্ভিস এরিয়ার মধ্যে দিয়ে, দেখো এম লেখা আছে, সার্ভিস এরিয়ার মধ্যে দিয়ে এই মেইন লাইনটাকে আমাদের রান করা হয়। এবং মেইন লাইনের দুপাশ থেকে এক্সিস্টিং রোড নেটওয়ার্ক ফলো করে আমাদের কি হয়, সাব মেইন লাইনগুলো বের হয়, এবং সাবমেইন লাইন থেকে আমার মাইনর ডিস্ট্রিবিউটর বা ব্রাঞ্চ লাইনগুলো কি করা যায়, প্রপাগেট করে যায়, ফলোইং দ্যাটস এরিয়াস রোড নেটওয়ার্ক। বুঝতে পারছি? তো এখানে দেখো আমাদের ভালভ ব্যবহার করতে হয় প্রতিটা পাইপলাইনের ওয়াটার ফ্লোটাকে কন্ট্রোল করার জন্য, আমাদের কি করতে হয়, ভালভ ব্যবহার করতে হয়। এই সিস্টেমটা সুইটেবল ওল্ড টাউনগুলোর জন্য, যেখানে সিটির কোনো ডেফিনেট প্যাটার্ন নাই। তুমি সিটির কোনো ডেফিনেট প্যাটার্ন খুঁজে পারবে না, যেগুলো আগে ডেভেলপ হয়ে গেছে তারপরে রাস্তা তৈরি হয়েছে। রাস্তার দুই পাশে বাড়ি হয়নি, বাড়ি হওয়ার পর আমাদের রাস্তাগুলো কনস্ট্রাক্ট হয়েছে, বা ওল্ড টাউনগুলোতে আমরা ডেড ইন সিস্টেম অ্যাপ্লাই করতে পারি। তো ডেড ইন সিস্টেমের অ্যাডভান্টেজগুলো কি কি, এই সিস্টেমটা রিলেটিভলি চিপ, তারপরে এই সিস্টেমটাতে হাইড্রোলিক ডিজাইন করা সহজ। আবার আমি যদি কোনো একটা এরিয়াতে আমি যদি ওয়াটার সাপ্লাই বন্ধ করতে চাই, তাহলে এই সাবমেইন বন্ধ করে দিলে সেই এরিয়ার টোটাল ওয়াটার সাপ্লাই কাট অফ, তাহলে আমরা সহজে রিপেয়ার করতে পারি। ডিসঅ্যাডভান্টেজটা কি, যেহেতু ডেড ইন্ড আছে, ডেড ইন্ডে আমার কি ওয়াটার স্ট্যাগনেশন ঘটে, মানে ওয়াটার আটকায় থাকে, পানি আর যাইতে পারে না। আটকায় যেহেতু থাকে, সেখানে আমার কি পানির মধ্যে থাকা সেডিমেন্টগুলো, ময়লাগুলো জমে থাকে, মানে স্ট্যাগনেশনের কারণে আমাদের সেডিমেন্টেশন ঘটে, ডিসঅ্যাডভান্টেজ গেল। এখন গ্রিড আয়রন সিস্টেম, তো গ্রিড আয়রন সিস্টেমটা হয়ে গেল আমাদের ডেড ইন সিস্টেমেরই ইনিশিয়ালি একটা ডেভেলপমেন্ট। সেই ডেভেলপমেন্টটা কি, ডেভেলপড এরিয়া, যে সিটিগুলো রোড নেটওয়ার্ক রেক্টেঙ্গেল টাইপের রোড নেটওয়ার্ক, যে সিটির রোড নেটওয়ার্ক ধরো একটা মেইন রোড গেছে, মেইন রোড থেকে দুই পাশে রাস্তাগুলো পার হয়ে গেছে, বা ডেফিনেট প্যাটার্নের রোড নেটওয়ার্কের যে সিটিগুলো আছে সেই সিটিতে আমরা গ্রিড আয়রন টাইপের কি করতে পারি, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ককে অ্যাডাপ্ট করতে পারি। এখানে আমাদের ডেড ইন্ড থাকে না। তো গ্রিড আয়রন সিস্টেমে কি বিষয়টা ঘটে, শহরের মধ্যে দিয়ে একটা সাপ্লাই মেইন পাস করে। দেখো শহরের মধ্যে দিয়ে বা যে এরিয়াতে তুমি সিস্টেম ডেভেলপ করবে সেই এরিয়ার মেইন রোডকে ফলো করে আমাদের একটা মেইন পাইপলাইন প্রপাগেট করে, এবং সেই মেইন পাইপলাইন থেকে রেক্টেঙ্গেলে আমাদের রোড নেটওয়ার্কটাকে ফলো করে আমাদের পাইপলাইনগুলো প্রপাগেট করে। মানে মেইন থেকে শহরের ভেতর দিয়ে চলে গেছে মেইন লাইন, এবং সেই মেইন লাইন থেকে দুই পাশে আমাদের সাব মেইন লাইনগুলো প্রপাগেট করে।
এবং সাবমেইন লাইনগুলো থেকে আমাদের ব্রাঞ্চ লাইনগুলো বের হয়। সাবমেইন লাইন থেকে ব্রাঞ্চ লাইন বের হওয়ার মাধ্যমে আমাদের কনজিউমারের কাছে পানি পৌঁছায়। তো এইটা কখন সম্ভব? আমার সিটিটাই যদি এই প্যাটার্নের তৈরি হয়, মানে মেইন রোডের দুই পাশে, মানে এই পাশ দিয়ে একটা সাব মেইন রোড গেছে, এখন এই সাব মেইন রোডের দুই পাশে আমাদের বাড়িঘর তৈরি হয়েছে। উলট পালট এরিয়াতে বাড়িঘর তৈরি না হয়ে রাস্তার দুই পাশে আমাদের বাড়িঘর তৈরি হয়েছে, তখন এই টাইপের রোড নেটওয়ার্কের জন্য আমরা গ্রিড আয়রন সিস্টেম কি করতে পারি? ব্যবহার করতে পারি। এতে কি হচ্ছে? আমাদের ডেড এন্ডের প্রবলেম সলভ হচ্ছে, সিস্টেমের মধ্যে ওয়াটার সাপ্লাই হচ্ছে। আমার বাড়ি যদি এই পাইপলাইনটাও বন্ধ থাকে, যদি রিপেয়ারের জন্য বন্ধ থাকে, তবুও সে অন্য পাইপলাইন থেকে পানি পাবে। দেখো একটা পাইপলাইন দুই ডিরেকশন থেকে পানি পায়। দেখো একটু ভালোভাবে খেয়াল করো, এই যে একটা পাইপলাইন আছে, এখানে কিন্তু পানি দুই দিক থেকে আসতেছে, এদিক থেকেও আসে, এদিক থেকেও আসে। তো এক পাশে রিপেয়ারমেন্ট হলে অপর পাশ দিয়ে পানি আমরা পেতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে দেখো অত্যধিক পরিমাণে ভালভ ব্যবহার করতে হয়, কারণ ছোট্ট একটা ব্রাঞ্চকে যদি আমি সাপ্লাই বন্ধ করতে যাচ্ছি, আমাকে অন্তত দুইটা পাইপলাইন, দুইটা ভালভ ব্যবহার করতে হচ্ছে। তাহলে গ্রিড আয়রন সিস্টেমটা ভালো, কিন্তু আমাদের কিন্তু ইনিশিয়াল কস্টটাও বেশি, আমাদের বেশি ভালভ ব্যবহার করতে হয়। So it is suitable for the cities with rectangular layout where the water mains and branches are laid in rectangles. তো বলতেছে যে শহরগুলো আমাদের রেক্টেঙ্গুলার লেআউটের, সেসব শহরে আমরা কি করতে পারি? এই গ্রিড আয়রন সিস্টেম অ্যাডপ্ট করতে পারি। তো এর অ্যাডভান্টেজগুলো কি কি? লুপ সিস্টেমের যতগুলো অ্যাডভান্টেজ, সব অ্যাডভান্টেজ এর মধ্যে আছে, যেমন নো স্ট্যাগনেশন অফ ওয়াটার এবং কন্টিনিউয়াস আর ফ্রি সার্কুলেশন অফ দ্য ওয়াটার ডিউ টু অ্যাবসেন্স অফ ডেড এন্ড। ডেড এন্ড নাই, এই জন্য এই সিস্টেমের মধ্যে তো ওয়াটারটা সার্কুলেট করতে পারে ফ্রিলি। ডিসঅ্যাডভান্টেজ যদি বলি, আরেকটা বলতেছে, যেটা আমরা বললাম, কোনো একটা লোকেশনে যদি আমার ব্রেকআউট করে, ব্রেকডাউন করে, সেখানে আমার রিপেয়ার যদি করতে হয়, তো রিপেয়ারমেন্টের সময় আমার কনজিউমারের কাছে ক্ষতি হয় না, কারণ কনজিউমার অন্য কোনো পাইপলাইন থেকে, অন্য কোনো ডিরেকশন থেকে, অথবা মানে সেই সময়ের জন্য ওয়াটারের ফ্লোটা পাবে। ডিসঅ্যাডভান্টেজ বলতে বোঝাচ্ছে এখানে হিউজ অ্যামাউন্টের ভালভ প্রয়োজন। যেখানেই তোমার পাইপ ডিরেকশন চেঞ্জ করছে, ধরো এই পাইপ স্ট্রেট হইতে হইতে কিছুটা রেক্টেঙ্গেলে চলে আসে, যেখানেই পাইপের ডিরেকশন চেঞ্জ হয়েছে সেখানে আমাদের ভালভ ইন্ট্রোডিউস করতে হয়েছে। তো এই সিস্টেমে অনেক বেশি পরিমাণ ভালভ ব্যবহার করা হয়। এখন সার্কুলার সিস্টেমটা কি? সার্কুলার সিস্টেমটাও রেক্টেঙ্গুলার প্যাটার্ন বা রেক্টেঙ্গুলার না হইলেও সেই রকম সেমি রেক্টেঙ্গুলার সিটির জন্য আমরা কি করতে পারি? এই সিস্টেম অ্যাডাপ্ট করতে পারি। এই সিস্টেমের বিষয়টা হলো, আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে আমি কোন এরিয়া জুড়ে পানি দিব। তো ধরো আমি বলতেছি এই এরিয়া জুড়ে আমি পানি দেবো, এই এরিয়ার জন্য ওয়াটার সাপ্লাই সিস্টেম আমি ডিজাইন করবো। তখন কি করে, আমাদের যে মেইন লাইন আছে, সেই মেইন লাইনকে শহরের বা এরিয়ার চারপাশ দিয়ে আমাদের প্রপাগেট করা হয়। মেইন লাইনটা শহরের মধ্যে দিয়ে যাবে না, শহরের পেরিফেরি দিয়ে আমাদের মেইন লাইনটাকে প্রপাগেট করা হয়। পেরিফেরি দিয়ে মেইন লাইনটাকে প্রপাগেট করে কি করা হয়, তারপর এই পেরিফেরাল পাইপ নেটওয়ার্ক থেকে ওয়াটারটা ভেতর দিকে চলে আসে। ওয়াটারটা কি আসে? ভেতর দিকে চলে আসে। তো আগে কি হতো, মেইন লাইন থেকে পানি দুই দিকে ছড়ায় যাইতো, এখন কি হচ্ছে, চারপাশ থেকে পানি এসে শহরের মধ্যে প্রবেশ করতেছে। এটাকে বলা হয় সার্কুলার বা রিং সিস্টেম। এটাকে বলা হয় সার্কুলার বা রিং সিস্টেম। সার্কুলার বা রিং সিস্টেম, ঠিক আছে? তো সার্কুলার বা রিং সিস্টেমে ডেড এন্ডের যে ডিসঅ্যাডভান্টেজ গুলো ছিল সেটা নাই। এই সিস্টেমটা ধরো রেক্টেঙ্গল, মানে আমাদের গ্রিড আয়রনের তুলনায় এটা সহজ, কারণ গ্রিড আয়রনের তুলনায় এখানে ভালভের পরিমাণ তুলনামূলকভাবে কম ব্যবহার করলেও চলে। আর এখানে রেক্টেঙ্গুলার যে হইতে হবে এমন কোনো কিছু নাই। তোমার সিটিটা যদি ধরো এইরকম একটু আঁকা বাঁকা হইলো, তখন তুমি কি মেইন লাইন এসে মেইন লাইনটা তোমার সিটির চারপাশ দিয়ে ঘুরে প্রপাগেট করবে, তোমার সিটিটাকে তুমি কি করে ফেললা, ঘুরে ফেললা। এরপর এই পাইপলাইন, ধরো এই পাইপলাইন থেকে তোমার সিটির মধ্যে রোড নেটওয়ার্ক যেমন, সেই দিকে তুমি পানি পৌঁছায়। এর জন্য তোমাকে যে এক্স্যাক্টলি রেক্টেঙ্গেলই হইতে হবে সিটি, এটা নট ম্যান্ডেটরি। পানি তো আমার চারপাশ থেকে আসতেছে এবং রোড নেটওয়ার্কটাকে ফলো করে আমাদের কি আসতেছে, পাইপলাইনগুলো বা যে সাবমেইন বা ব্রাঞ্চ লাইন আছে সেগুলো প্রপাগেট করতেছে। তো আমাদের এনশিয়েন্ট কিছু সিটি আছে, যেরকম রোম সিটির কথা যদি চিন্তা করো, প্যারিস, এগুলো কিন্তু সিটিগুলো রেক্টেঙ্গেল টাইপের। দেখবা শহরের একটা কেন্দ্রবিন্দু আছে, বাইরের দিক থেকে রোডগুলো চলে আসছে, প্রতিটা রোডের চারপাশে বাসা, দুই পাশে বাসা তৈরি হয়। তো এরকম সিস্টেমের জন্য কি করা যেতে পারে, সিটির চারপাশে সাপ্লাই মেইনটাকে রান করে, সাপ্লাই মেইনটাকে, ওয়াটারটাকে আমরা কি করতে পারি, শহরের ভিতরে রেডিয়াল ডিরেকশনে পৌঁছা দিতে পারি।
বাট এই সিস্টেমটা আমাদের রেক্টেঙ্গুলার টাইপের সিটির জন্য অ্যাডাপ্ট করা বেস্ট। তারপর এটার কি অ্যাডভান্টেজ কিছু আছে, যে ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা তোমরা একবার দেখলেই বুঝতে পারবে, একই জিনিস। এখন রেডিয়াল সিস্টেম, তো রেডিয়াল সিস্টেম হলো সবগুলো সিস্টেমের মধ্যে মোস্ট রিলায়েবল। কেন? রেডিয়াল সিস্টেম কি করে, পুরো এরিয়াটাকে আমরা কিছু জোনে ভাগ করি। আমার যত বড় এরিয়া আছে সেই এরিয়াটাকে আমরা কিছু করি, কয়েকটা জোনে ভাগ করি, একটা জোন 1, জোন 2, জোন 3, জোন 4, ডিফারেন্ট জোনে যখন আমরা ক্যাটাগরাইজ করি বা ভাগ করে ফেলি, এরপর আমার রোড নেটওয়ার্কের যে মেইন লাইনটা আছে, এই মেইন লাইনটাকে আমরা কি শহরের মধ্যে দিয়ে বা সার্ভিস এরিয়ার মধ্য দিয়ে রান করে। দেখো মেইন লাইন সার্ভিস এরিয়া থেকে রান করছে। এরপর মেইন লাইন থেকে রেক্টেঙ্গেলে আমাদের এই প্রতিটা জোনে একটা করে সাবমেইন লাইন নিয়েছে, প্রতিটা জোনে একটা করে কি গেছে, সাবমেইন লাইন নিয়েছে। তো ওই সাবমেইন লাইন কি করে, ওই জোনের সেন্টারে থাকা একটা স্টোরেজ রিজার্ভার বা এলিভেটেড স্টোরেজ রিজার্ভারকে ওয়াটার পৌঁছায় দেয়। এরপর সেই এলিভেটেড স্টোরেজ রিজার্ভার থেকে ওয়াটারটা আমার ওই ছোট ছোট সাবজোনে রেডিয়াল ডিরেকশনে, মানে সেন্টার থেকে বাইরের দিকে ওয়াটারটা কি হয়ে থাকে, ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে। এগুলো হয়ে গেল আমাদের ব্রাঞ্চ লাইন। বুঝতে পারতেছি? তো হলো মেইন লাইন থেকে ওয়াটারটা সাবমেইন থেকে চলে যাচ্ছে কোথায়, আমার সিস্টেমের কোনো একটা স্টোরেজ রিজার্ভারে, যে স্টোরেজ রিজার্ভার কোনো একটা জোনের জন্য ডিস্টিংগুইশড। তো ওই জোনে ডিস্ট্রিবিউশন রিজার্ভার থেকে ওয়াটারটা আন্ডার গ্র্যাভিটি ফ্লো রেডিয়ালি ওই জোনের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। জোনের মধ্যে রেডিয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে গেলে কনজিউমাররা ওই ডিস্ট্রিবিউটেড পাইপ থেকে ওয়াটারটাকে কালেক্ট করে। তো এটা হলো আমাদের রেডিয়াল সিস্টেম। ওয়াটারটা গ্র্যাভিটি ফ্লোতে কোনো একটা এরিয়াতে কি করে, রেডিয়াল ডিরেকশনে ডিস্ট্রিবিউটেড হয়, এবং এর ব্যবহার এখানে স্টোরেজ রিজার্ভারের ব্যবহারটা ম্যান্ডেটরি থাকে। তো এটা রেডিয়াল সিস্টেম। রেডিয়াল সিস্টেমটা হলো কি, এই রেডিয়াল সিস্টেমে কিছু অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজগুলো কি দেখতেছি আমি, ক্যান বি ইউজড ইন রেগুলার ইররেগুলার শেপ সিটি। কেন বলতেছে, ধরো তোমার এই জোনের রোড নেটওয়ার্কগুলো আঁকাবাঁকা, এইরকম রোড নেটওয়ার্কগুলো আঁকাবাঁকা, স্ট্রেট না, এই জোনের রোড নেটওয়ার্কগুলো আঁকাবাঁকা। তখন তুমি কি করবা, পানি স্টোরেজ রিজার্ভার থেকে এই আঁকাবাঁকা রোড নেটওয়ার্ক ফলো করেই ডিস্ট্রিবিউট করে, পানিকে এই আঁকাবাঁকা রোড নেটওয়ার্ক ফলো করেই, বা জোনটা এমনও হইতে পারে এরকম রেক্টেঙ্গেল না হয় এরকম আঁকাবাঁকা একটা জোন হইতে পারে। তো এই জোনের রোড নেটওয়ার্ক ফলো করে ডিস্ট্রিবিউশন রিজার্ভার থেকে পানি তুমি কি করে দিবা, পাস করে দিবা। তো ওই জন্য বলতেছে রেগুলার বা ইররেগুলার যে কোনো শেপের সিটিতেই তোমরা কি করতে পারো, এই সিস্টেমটা অ্যাডপ্ট করতে পারো। তারপর কি বলতেছে, ইট গিভস কুইক সার্ভিস, এটা খুব দ্রুত সার্ভিস দেয়। তো যেহেতু আমার কনজিউমারের পানির ডিমান্ড পূরণ করবে আমার পাইপলাইনটা, তো সেই পাইপলাইনের সাইজটা ডিপেন্ড করবে আমার কনজিউমারের ওয়াটার ডিমান্ডের উপর। তো পাইপের সাইজ আমরা সহজে ক্যালকুলেট করতে পারি। নিড টু বিল্ড মেনি রিজার্ভার, এটাই হলো বেসিক ডিসঅ্যাডভান্টেজ। এই সিস্টেমে তোমাকে অ্যাডপ্ট করতে হলে স্টোরেজ রিজার্ভার বানাইতে হবে। তোমার যদি ঢাকার মতো একটা সিটি হয়, পুরোটাকেই তুমি যদি এই সিস্টেমে মানে ইনক্লুড করতে চাও, তোমাকে কিন্তু অত্যধিক অনেক বেশি পরিমাণের স্টোরেজ রিজার্ভার বানাইতে হবে, যেটা কিনা আমার এই সিস্টেম ডেভেলপমেন্টের সময় ইনিশিয়ালি হাই কস্ট মানে কি করবে, প্রজেক্ট করবে। মানে তোমার এই সিস্টেমটা ডেভেলপ করতে গেলে অনেক বেশি স্টোরেজ রিজার্ভার কনস্ট্রাক্ট করতে হবে, আর এক একটা স্টোরেজ রিজার্ভার কনস্ট্রাক্ট করা একটা হিউজ একটা অ্যামাউন্টের কাজ। তো স্টোরেজ রিজার্ভার ইউজ করে আমরা খুব সহজভাবে ডিস্ট্রিবিউট করতে পারি, কিন্তু এটা আমাদের কি কস্টলি হয়। তো এই সিস্টেমটা একটা যদি উদাহরণ বা ছবি দেখি, আমরা এখানে উদাহরণ বা ছবিটা দেখি।